যাদের উপরে এই কুঠারাঘাত করা হচ্ছে তারা ঢাকার 80%, তারা ঢাকার 80% ল্যান্ড ওনার। আর যাদের সুবিধার জন্য তারা এই ট্যাপটা করেছে তারা ঢাকার 20% বা তারও কম। তো এই বৈষম্য তো হতে পারে না, এই বৈষম্য আমরা মানি না, এই বৈষম্য আমরা হতে দেব না। ড্যাব 2022-35 নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক দিন থেকে কথা হচ্ছে, অনেক মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে, আমরা অনেক সংবাদ সম্মেলন করেছি, আমরা আপনাদের সামনে কথা বলেছি, প্রিন্ট মিডিয়ায় কথা, ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলেছি, সব জায়গায় কথা বলেছি এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ফারের বিষয়টা হলো যে তারা পরিকল্পিতভাবে এই যে 2022-35 যে ফার, এখানে পরিকল্পিতভাবে কিছু অঞ্চলকে সুবিধা দিয়ে, কিছু অঞ্চল বলতে আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, এইরকম কিছু জায়গা, ডিওএসএসগুলো, এগুলো এই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে, বেশি ফার দিয়ে, সব সুযোগ সুবিধা দিয়ে ওখানে দেওয়া হচ্ছে। আর এর বাইরে যেগুলা, সেই সব জায়গাতে ফার শুধু কাটা হয়েছে, ফারের মান কমানো হয়েছে, যাতে করে এই সব অঞ্চলগুলোতে মানে এই যেগুলোর নাম বললাম তার বাইরের অঞ্চলগুলোতে যেন বিল্ডিং উঁচু না হতে পারে। যেখানে আগে আমরা এর বাইরের অঞ্চলগুলোতে, যদি আমি বলি ওই মোহাম্মদপুর বা এদিকে বাড্ডা বা শাহজাদপুর বা ওই অঞ্চলের বাইরে যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে আগের 2008-এর জনবান্ধব যে ছিল, যে বিধিমালাটা ছিল, সেখানে যে পরিমাণ হাইট পাওয়া যেত এখন তা পাওয়া যাচ্ছে তার প্রায় অর্ধেক, 60%। তো এইটা তো বিরাট বৈষম্য, এটা তো আমরা মানতে পারি না। এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা এই দীর্ঘদিন থেকে এই আন্দোলনটা করছি এবং করে যাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই আন্দোলনটা চালিয়ে যাব। এর সাথে আরেকটা বিষয় অ্যাড হয়েছে নতুন করে, সেটা হলো যে ফার তো কমানো হয়েছেই, এখন আবার ইউনিট সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়। ফ্ল্যাট আপনি কয়টা তৈরি করতে পারবেন, সে 5 কাঠায় আপনাকে ইউনিট সংখ্যা দিয়ে দিছে 1.8 বা 2 এরকম দিছে, 2 হলে আপনার হবে 10টা। তো 5 কাঠায় যদি 10টা ফ্ল্যাট দেওয়া হয়, মানে ফ্ল্যাটের ক্ষেত্রেও একটা সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে আর ফারও কমিয়ে দেওয়া হয়েছে। তো এতে করে ব্যাপকভাবে ওই নির্দিষ্ট অঞ্চলগুলোর বাইরের অঞ্চলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এর জন্যই প্রতিবাদ জানাচ্ছি এবং এটা নিয়ে আমরা জানেন যে আমরা উপদেষ্টাদের সাথে কথা বলেছি, আমরা সচিবদের সাথে কথা বলেছি, রাজুকের সাথে কয়েক দফা কথা বলেছি, আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে, সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই কাজগুলো করছে এবং যাদের উপরে এই কুঠারাঘাত করা হচ্ছে তারা ঢাকার 80% ল্যান্ড ওনার। আর যাদের সুবিধার জন্য তারা এই ট্যাপটা করেছে তারা ঢাকার 20% বা তারও কম। তো এই বৈষম্য তো হতে পারে না, এই বৈষম্য আমরা মানি না, এই বৈষম্য আমরা হতে দেব না। তার জন্য যত ধরনের আন্দোলন সম্ভব, যে ধরনের আন্দোলন করা দরকার সেই আন্দোলন আমরা করব। ঢাকা শহর থেকে মানুষজনকে বের দেওয়ার জন্য তারা এই পরিকল্পনাটা করছেন, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, যারা বের করে দিতে চাচ্ছেন তারা আগে কেন বের হয়ে যাচ্ছেন না? তারা কেন ঢাকায় বসবাস করেন? তাদের পয়সা আছে বিধায় তাদের ঢাকা শহরে বসবাসের অধিকার আছে, আর যাদের পয়সা নাই, যারা বাড়ি করেনি এখনো, তাদের কি ঢাকায় বসবাসের অধিকার নেই? কেন তারা এগুলো বারবার বলেন? আর আরও একটা বিষয় হচ্ছে, যেখানে মূলত আমরা এখানে আমাদের জমি নিয়ে কাজ করা হচ্ছে, সবার প্রথমে আমাদের অবস্থানটা হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমরা কোথাও কোনো জায়গায় কখনোই আমরা প্রথমে ডাক পাইনি, আজ পর্যন্ত কোথাও ডাক পাইনি। আমরা বারবার দেখছি যে কিছু ব্যবসায়িক স্বার্থকে বারবার সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জায়গা থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি। আর আসলে কিছু ক্ষেত্রে কিছু অবস্থানে মনে হয়, যদিও আমরা কোনো দলীয় সংগঠন না, আমরা নামটা বলতে চাই না, কিন্তু কথা প্রেক্ষিতে চলে আসে যে আমরা এখন আওয়ামী লীগের সেই স্বৈরাচারী মনোভাব থেকে বা আওয়ামী লীগের সেই কিছু মানুষজনের হাত থেকে এখন আমাদের দেশ আসলে পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। ওনাদের কার্যক্রম আমাদেরকে বারবার মনে করে দেয় যে আমরা ওই জায়গা থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। এখানে দুর্নীতির যে কথা, সেই দুর্নীতির চরম একটা জায়গা হলো এই রাজুক বা পূর্ত মন্ত্রণালয়ে যে জায়গাগুলো আছে, সেটা আমি নিজে সেটার আমরা সাক্ষী। আমি একটা বাড়ির ওই নামজারি রেজিস্ট্রি হওয়ার পরে ফ্ল্যাটে ওই নামজারির জন্য কাগজটা জমা দেওয়ার জন্য গেলাম। সেখানে দেখলাম যে ওখানে লোকজন আছে, তারা শুধু ক্ষুধার্ত এতটা, মনে যেন কিছু লাগবে। ওই নামজারির ফি তো গভর্নমেন্টে আমি জমা দিয়ে দিচ্ছি, তা আমার এটা তো নিয়ম অনুযায়ী তো ওখানে জমা দিব, আমার নামজারি কাগজটা চলে আসবে।
আমার তো এখানে রেজিস্ট্রি করে নিয়ে আসছে। তা এখন তারা টাইপ করতে, সেই লোক টাইপে করে একটা 2 পাতা টাইপ করতে হয়তো কত টাকা লাগে, হয়তো 100 টাকা বা 200 টাকা, 50 টাকা। সেখানে টাইপ করতে সে নিল 1,500 টাকা, বলে এটা নিত। তারপর অন্য লোকরা বলে যে এটা ফাইল, এটা অমুক টমক নানা ধরনের বলে, ওইখানে আছে ওইখানে আছে। সেখানে আমাকে বাধ্য করলো। আমি বললাম কি আমি কি চেয়ারম্যানকে বলবো? বলে কি চেয়ারম্যানকে বললে আপনি বলতে পারেন, সেটা তাহলে চেয়ারম্যান স্যারকে। আমি কি এটা তো চেয়ারম্যানের কাজ না, এটা তো আপনার জমা দিবেন, আপনার এডি বা ডিডি ওই এরা করে দিবে, আমার এটা এখানে লিস্টেড করে দেবে, মানে নামজারিটা। যে তারপরে আমি একটা লোককে বললাম যে বলে কি ওই লোকটাকে দেন, উনি আপনার এগুলোই। এখন দেখলাম যে ওদের সাথে বাড়াবাড়ি না করে পরে ওই লোককে আমাকে একটা টাকা অঙ্ক দিতে হলো ওই নামজারির জন্য। আমি টাকা ফি দিছি গভর্নমেন্টে, তারপর তাকে একটা বলে যে এই টাকাটা দেন, তাহলে সে করেছে। এই আইন যদি পাশ করার পরিকল্পনা নেওয়া হয়, আমরা সেটা জানতে পারলে আমরা সাথে সাথে আমরা আদালতের দ্বারস্থ হয়ে যাব। আমি অলরেডি মন্ত্রণালয়ে 2 জন উপদেষ্টা, পূর্ত সচিব সহ যে বৈঠক হয়েছিল, সেখানে আমাদেরকে ইনভাইট করে নাই। আমরা সেখানে স্ব-উদ্যোগে গিয়ে এই পূর্ত মন্ত্রণালয়ের যে অডিটোরিয়ামে 2 জন উপদেষ্টার উপস্থিতিতে, পূর্ত সচিবের উপস্থিতিতে আমরা সেখানে পরিষ্কার বলে আসছি, আপনারা যত কিছুই করেন, এই আইন যদি পাশ করাতে যান, সাথে সাথে আমি এখান থেকে বের হয়ে আমার বাসায় যাব না, আমি আদালতের দ্বারস্থ হব। এবং আমার সাথে এই 2 লক্ষাধিক জমির মালিকও আদালতে যাবে ইনশাল্লাহ। সুতরাং আপনাদের এই অবৈধ কোনো স্বার্থ সিদ্ধির কোনো পরিকল্পনা আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাল্লাহ।